সিকেডি প্রায় 12 মিলিয়ন মানুষ এই সমস্যায় ভুগছে। তো ঘটনা হচ্ছে যে আমাদের দেশে বা সাউথ ইস্ট এশিয়াতে এই সিকেডির প্রবণতা এত কেন? হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, হার্ট ফেলিয়ার, এই চারটে রোগ বেসিক্যালি একটাই রোগ। এই রোগটাকে আমরা বলি সিকেএম, কার্ডিও কিডনি মেটাবলিক সিন্ড্রোম। ক্রনিক কিডনি ডিজিজটা ম্যারাথন রানের মতো। শুরু হয় প্রাথমিক স্টেজে, আর্লি স্টেজে, স্টেজ 1 হিসেবে ধরা হয়। তারপরে জিনিসটা আস্তে 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 বাড়তে বাড়তে স্টেজ 5-এ পৌঁছায়। এক একটা স্টেজে পেশেন্টদের সমস্যা, পেশেন্টদের সিমটম, পেশেন্টদের ওষুধ, তার চিকিৎসা আলাদা। কিডনি ডিজিজ ইজ আ সাইলেন্ট কিলার। তো আমরা তো প্রথম স্টেজ 1 স্টেজ 2 আমি ধরতেই পারবো না। তাহলে কোনো কি উপায় আছে? কোনোভাবে কি আমি সতর্ক হতে পারি? আজকালকার দিনে অনেক ইয়াং পেশেন্টদের হাইপারটেনশন হচ্ছে। 28-29 বছর বয়সে আমরা দেখছি ব্লাড প্রেশার নিয়ে আসছেন। তাদেরও ইমিডিয়েটলি স্ক্রিনিং করা দরকার। ডায়াবেটিস ধরা পড়লো তখনও করতে হবে, সঙ্গে সঙ্গে করতে হবে। ব্লাড প্রেশার ধরা পড়লো সঙ্গে সঙ্গে করতে হবে। যেদিন ধরা পড়বে সেদিনকেই ক্রনিক কিডনি ডিজিজের স্ক্রিনিং করতে হবে। এর চিকিৎসাটা কিভাবে নির্ধারণ হয়? মানে কোন কোন পথে এগোয়? রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি, সেটা ডায়ালিসিস হতে পারে, সেটা কিডনি ট্রান্সপ্লান্ট হতে পারে। কিডনি ট্রান্সপ্লান্টে পুরনো কিডনিগুলোকে হাত দেওয়া হয় না, নতুন একটা কিডনি অন্য জায়গায় লাগিয়ে দেওয়া হয়। আচ্ছা। তো কোন স্টেজে বা কখন আমরা ডায়ালিসিসে যাব? স্টেজ 5D, আচ্ছা। ডি ফর ডায়ালিসিস। 7টা সিম্পল স্টেপ, যে স্টেপের মাধ্যমে আমি আমার কিডনিকে সুস্থ রাখবো এবং ভবিষ্যতে যাতে আমায় ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্টের মতন জায়গায় যেন আমার না পৌঁছতে হয়। গোল্ডেন রুল বলি আমরা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আজ আমরা সিকেটি নিয়ে আলোচনা করব। সিকেটি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ। আমরা জানার চেষ্টা করব এই আলোচনায় ক্রনিক কিডনি ডিজিজ বলতে আমরা কি বুঝি, কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা সতর্ক হবেন এবং চিকিৎসকের কাছে পৌঁছবেন এবং এর চিকিৎসা কি। এর পাশাপাশি এটাও জানবো যে আমাদের কখন ডায়ালিসিসের দরকার এবং কখন ট্রান্সপ্লান্ট করতে হবে। আর এই সমগ্র আলোচনায় যিনি আছেন তিনি আপনাদের ভীষণ পরিচিত, মানিপাল হসপিটাল ঢাকুরিয়ার নেফ্রোলজির বিভাগীয় প্রধান ডক্টর উপল সেনগুপ্ত। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। সিকেডি প্রায় 12 মিলিয়ন মানুষ এই সমস্যায় ভুগছে। আমি ভারতবর্ষের কথা বলছি। তো ঘটনা হচ্ছে এই সিকেডি কি এবং কেন আমাদের ভারতবর্ষে দিনের পর দিন বেড়ে চলেছে? পুরো কথাটা আগে বলি। ক্রনিক কিডনি ডিজিজ, তো কিডনি ডিজিজ এই দুটো শব্দ নিয়ে তো কারোর কোনো মতভেদ নেই। কিডনি ডিজিজ মানে কিডনির রোগ আছে। ক্রনিক কথাটার সিগনিফিকেন্স কি, ইম্পর্টেন্স কি? ডাক্তারি পরিভাষায় ক্রনিক মানে যে রোগটা প্রথমত হয়েছে অনেক দিন ধরে, বেশ কিছুদিন ধরে। দ্বিতীয়ত ক্রনিক কথাটা যেটা ইন্ডিকেট করে এটা স্লোলি প্রোগ্রেসিং। তৃতীয়ত ক্রনিক কথাটা ইন্ডিকেট করে যেটা ইনকিউরেবল, মানে সারিয়ে দেওয়া যায় না, অ্যাজ কম্পেয়ার টু অ্যাকিউট কিডনি ডিজিজ যেটা সেরে যায়। তার মানে ক্রনিক কিডনি ডিজিজের 3টে পয়েন্ট মনে রাখার মতো। যেটা হয়েছে বেশ কিছুদিন, এটা চলবে, দীর্ঘদিন ধরে চলবে এবং এটা একেবারে সেরে যাবে না। এই 3টে ক্যারেক্টার ক্রনিক কিডনি ডিজিজকে সিগনিফাই করে। আচ্ছা। তাহলে যদি সেরে নাই যায় তাহলে আমরা এটা নিয়ে কেন আলোচনা করছি? যেমন ধরুন আমি একটা কথা বলি যে কোনো একটা রোগ নিয়ে আমরা আলোচনা করি। ধরুন ম্যালেরিয়া বা ডেঙ্গু, একটা রোগ হলো, জ্বর হলো, হাসপাতালে ভর্তি হলেন খুব সিরিয়াস হলে, ওষুধ দেওয়া হলো, সেরে গেল। ক্রনিক কিডনি ডিজিজের স্পেকট্রামটা খুব বড়, খুব বড়। মানে আমরা যদি চিন্তা করি যে ক্রনিক কিডনি ডিজিজকে একটা রাস্তা দিয়ে বা একটা কোনো জীবনের ইভেন্ট দিয়ে বোঝাতে চাই, ক্রনিক কিডনি ডিজিজটা ম্যারাথন রানের মতো। শুরু হয় প্রাথমিক স্টেজে, আর্লি স্টেজে, স্টেজ 1 হিসেবে ধরা হয়। তারপরে জিনিসটা আস্তে 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 বাড়তে বাড়তে স্টেজ 5-এ পৌঁছায়। এখন প্রত্যেকটার পরে প্রত্যেকটা যায়। 1 এর পরে 2 আসে, 2 এর পরে 3, 3 এর পরে 4 আসে। তো এই পুরো স্পেকট্রাম অফ ক্রনিক কিডনি ডিজিজের এক একটা স্টেজে পেশেন্টদের সমস্যা, পেশেন্টদের সিমটম, পেশেন্টদের ওষুধ, তার চিকিৎসা আলাদা। সুতরাং ক্রনিক কিডনি ডিজিজটাকে একটা সিঙ্গল ট্রিটমেন্ট দিয়ে বা প্রবলেম দিয়ে বোঝানো যাবে না। স্টেজ ওয়াইজ এর অ্যাপ্রোচ, এর চিকিৎসা অন্যরকম। যেমন আমি বললাম
মোটামুটিভাবে ক্রনিক কিডনি ডিজিজ ইনকিউরেবল। প্রবলেমটা কেন ইনকিউরেবল? কারণ ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 1 এ বেশিরভাগ ক্ষেত্রেই ধরা পড়ে না। আচ্ছা। সে অ্যাসিম্পটোম্যাটিক থাকে। ধরা পড়ে না বলেই ক্রনিক কিডনি ডিজিজের বেশিরভাগ পেশেন্ট, ধরুন 50-60% পেশেন্ট যে আমরা দেখি যারা প্রথমবার আসছে, তারা স্টেজ 3 তে আসছে। মাই গড! মানে বোঝাই যায় না। বোঝাই যায় না। এই ইনকিউরেবল কথাটা বা প্রোগ্রেশন আটকানোর কথাটা যদি আমরা ক্রনিক কিডনি ডিজিজকে স্টেজ 1 এ ধরতে পারি, তাহলে হয়তো এই পরিসংখ্যানের চেঞ্জ হবে। ক্রনিক কিডনি ডিজিজকে স্টেজ 1 এ আটকে রাখা যতটা সোজা, স্টেজ 3 তে আটকে রাখা তার থেকে অনেক কঠিন। স্টেজ 4 এ আটকে রাখা তার থেকে অনেক কঠিন। তার মানে আমরা যদি ক্রনিক কিডনি ডিজিজের টোটাল পরিসংখ্যান যেটা আপনি বলছেন, সেটাকে ভাগ করলে দেখতে পাবো তার মধ্যে 40-50% কি 60% পেশেন্ট স্টেজ 3 টু স্টেজ 4 এর মধ্যে রয়েছে। সেটাকে যদি আমরা কমিয়ে নিয়ে ওই 30-40 বা 60% পেশেন্ট স্টেজ 1 এ কখনো আনতে পারি আমাদের দেশের হুম, বা হুম, বিশ্বের হুম, পরিসংখ্যান, হুম। তাহলে তাদের স্টেজ 5 এ পৌঁছানোর সম্ভাবনা ওভার দেয়ার লাইফ টাইম 15 বছর বা 20 বছর অনেক কমে যাবে। তার মানে ক্রনিক কিডনি ডিজিজ যে ইনকিউরেবল, তার যে লাইফ লস, তার যে পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোকের এত দিনের উপার্জন লস, যেকোনো ক্রনিক কিডনি ডিজিজকে আমরা যখন তার এফেক্ট হিসেবে দেখাই, সেটা সবসময় কতজন পেশেন্ট বেঁচে আছেন বা কতজন পেশেন্ট মরে আছেন তা নয়। একটা পরিসংখ্যান ইউজ করা হয় DALY বলে। তার মানে হচ্ছে যে কতদিন অসুস্থতার জন্য এই মানুষটিকে বসে থাকতে হলো। তার কর্মক্ষমতা কমে গেল। তিনি উপার্জন করতে পারলেন না। তার পাশের লোকটি, তার সঙ্গের লোকটি যিনি সাথী তাকে ডাক্তার দেখাতে গিয়ে তার কতদিন উপার্জন নষ্ট হলো। ওভারঅল খরচা কি হলো? এই সম্মুখ, এই পুরোপুরি যে এফেক্ট, এইটা ক্রনিক কিডনি ডিজিজের বিগ প্রবলেম। নট অনলি যে ক্রনিক কিডনি ডিজিজ হলে লাইফ স্প্যান কমে যাবে, সেটা আটকানোর জন্য ডাক্তারবাবুরা চেষ্টা করবেন। ওভারঅল এফেক্টটা আমরা যদি দেখি যে এই লক্ষ্য নিয়ে এগোই যে ক্রনিক কিডনি ডিজিজের DALY বা শারীরিক থেকেও সোশিও ইকোনমিক স্ট্যাটাসে একজন মানুষের ক্রনিক কিডনি ডিজিজ ডায়াগনোসিস হওয়া মানে তার পরিবারের ক্ষেত্রে ডিভাস্টেটিং এফেক্ট হয়। সেটাকে যদি আমরা কমাতে চাই, তাহলে আর্লি স্টেজে ক্রনিক কিডনি ডিজিজ ডায়াগনোসিস করতে হবে এবং সেই স্টেজেই ক্রনিক কিডনি ডিজিজটাকে আটকে রাখতে হবে। মানে স্টেজ 1 বা আর্লি স্টেজ 2। তো এইভাবে ক্রনিক কিডনি ডিজিজের প্রবলেমটাকে ডিল করলে শুধুমাত্র ওষুধ ছাড়াও আরো অনেক কিছু সামনে চলে আসে। আচ্ছা। আপনি বলছেন যে স্টেজ 1 বা স্টেজ 2 তে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা এটাকে আটকাতে পারি। তো আমি এটা ধরবো কি করে? মানে আদৌ কি কোনো লক্ষণ প্রকাশ পায়? কারণ আপনি বহু ভিডিওতে আমাদের বলেছেন যে কিডনি ডিজিজ ইস আ সাইলেন্ট কিলার। তো আমরা তো ১ম স্টেজ 1, স্টেজ 2 তে আমি ধরতেই পারবো না। তাহলে কোনো কি উপায় আছে? কোনোভাবে কি আমি সতর্ক হতে পারি? আজকালকার দিনে যে সমস্ত রোগ নিয়ে হুম, এ চিকিৎসা বিজ্ঞান উন্নতি করেছে, মানে রোগের প্রেভালেন্স হুম, হুম, কমিয়েছে। যেমন ধরুন একটা ছোট্ট এক্সাম্পল দেব যে প্রস্টেট ক্যান্সার। হুম, প্রস্টেট ক্যান্সার একটা বয়সের পর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। হুম, এপিডেমিওলজিক্যাল স্টাডি করে দেখা গেল যদি স্ক্রিনিং করা হয়, হুম, এই বয়সের পুরুষ মানুষদের যদি প্রস্টেট ক্যান্সারের স্ক্রিনিং করা যায় বাধ্যতামূলকভাবে, হুম, বা মহিলাদের যেমন আমরা আজকালকার দিনে ব্রেস্ট ক্যান্সারের হুম, জন্য হুম, হুম, সচেতনতা হুম, বাড়াই, হুম, সেরকমভাবে যদি স্ক্রিনিং প্রসিডিওর করা হয় সবার জন্য, হুম, তাহলে ডিজিজটা ধরা পড়বে। যেহেতু এর প্রেভালেন্স খুব হাই, হুম, আমাদের দেশে হুম, সাউথ হুম, ইস্ট হুম, হুম, এশিয়াতে হুম, হুম, প্রেভালেন্স খুব হাই, এতটাই হাই যে আমরা এক্সপেক্ট করছি যে আগামী 5 বছরে ভারতবর্ষে যতজন ডায়াবেটিক পেশেন্ট আছেন, তার থেকে বেশি ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট একদমই থাকবেন। তাই, একদমই তাই। তাহলে এই হিউজ যে একটা এপিডেমিক, মহামারী হুম, ক্রনিক কিডনি ডিজিজের, সেটাকে আটকাতে গেলে খুব ইজিলি আমরা পপুলেশন স্ক্রিনিং করতে পারি। তো পপুলেশন স্ক্রিনিং করতে, স্ক্রিনিং মানে আমি দেখব কাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে। সেক্ষেত্রে কি ক্রাইটেরিয়াতে দেখব? সবাইকে দেখব? না তাহলে অনেক বেশি টেস্ট করতে হবে? না। তার মানে জানতে হবে কাদের ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। যাদের আর্লি স্টেজে ধরা যায়। সেগুলো কারা? খুব ইজিলি আমরা বারবার বলেছি, যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের ওবেসিটি আছে, যারা স্মোকিং করেন, যাদের অ্যাক্টিভিটি কম, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ক্রনিক ডিজিজ আছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ স্টোন ডিজিজ আছে। এই সমস্ত পেশেন্টরা, তারা সাসেপ্টিবল, তাদের ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে।
এদেরকে স্ক্রিনিং করতে হবে, এজ ইরেসপেক্টিভ। আজকালকার দিনে অনেক ইয়াং পেশেন্টদের হাইপার টেনশন হচ্ছে, 28-29 বছর বয়সে আমরা দেখছি ব্লাড প্রেশার নিয়ে আসছেন, তাদেরও ইমিডিয়েটলি স্ক্রিনিং করা দরকার। ডায়াবেটিস ধরা পড়লো তখনও করতে হবে, আচ্ছা। সঙ্গে সঙ্গে করতে হবে। ব্লাড প্রেশার ধরা পড়লো সঙ্গে সঙ্গে করতে হবে। এমন নয় যে আমার ব্লাড প্রেশার বেশ কিছুদিন ধরে আছে বা অল্প দিন ধরে আছে, যার অল্প দিন ধরে আছে তার করার দরকার নেই, যার বেশি দিন ধরে আছে না, যেদিন ধরা পড়বে সেদিনকেই ক্রনিক কিডনি ডিজিজের স্ক্রিনিং করতে হবে। সুতরাং আমরা যদি সিমটমের উপর ভিত্তি করি তাহলে যেগুলো আমরা ডায়াগনোসিস করব সেগুলো সমস্ত স্টেজ 4 আর স্টেজ 5। ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 4 আর স্টেজ 5-এ ব্লাড প্রেশার বেড়ে যাবে, সুগার ফল হয়ে যাবে, হাত পা ফুলবে, খিদে কমে যাবে, এনার্জি কমে যাবে, লেথার্জি হবে। এটা ডায়াগনোসিস করে আমরা অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজ ডায়াগনোসিস করতে পারবো। কিন্তু স্ক্রিনিং করে এই যে সাসেপ্টেবল পপুলেশন যারা আছেন তারা যদি শুরু থেকেই টেস্ট করেন, টেস্ট নর্মাল বেরোলো বছরে একবার করলাম, টেস্ট অ্যাবনর্মাল বেরোলো ইমিডিয়েটলি নেফ্রোলজিস্টের কাছে গেলাম, এই পর্যায়ে যদি আমরা জিনিসটাকে নিয়ে যেতে পারি, সচেতনতাটাকে নিয়ে যেতে পারি, তাহলে বেশিরভাগ ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 1 বা স্টেজ 2 তে ডায়াগনোসিস হবে। ইন দ্যাট কেস তাদের ক্ষেত্রে আমরা স্টেজ 5 এ প্রোগ্রেশনটাকে আটকে দিতে পারবো। এটা অনেক বেশি ম্যানেজেবল। অনেক বেশি ম্যানেজ। মানে আমি পা ফোলা পর্যন্ত অপেক্ষা করব না। একদম না। আমার মানে হাইপার টেনশন এমন জায়গায় পৌঁছে গেছে যে আর কন্ট্রোল হচ্ছে না। আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করব না। একদমই না। আমার যখনই আমি জানবো আমার ডায়াবেটিস আছে, আমার হাইপার টেনশন আছে বা এই ধরনের আপনি যে সমস্যাগুলোর কথা বললেন সেগুলো যদি থাকে তাহলে ইমিডিয়েট আপনি স্ক্রিনিং স্টার্ট করুন। একদম। আচ্ছা স্যার, এবার একটু জেনে নেব যে আপনি বললেন যে আর কদিন পর ডায়াবেটিসের যা সংখ্যা আমাদের ভারতবর্ষে তার থেকেও বেশি হবে সিকেডি রোগীর সংখ্যা। তো ঘটনা হচ্ছে যে আমাদের দেশে বা সাউথ ইস্ট এশিয়াতে এই সিকেডির প্রবণতা এত কেন? রিসার্চে দেখা গেছে যে আগেকার দিনে আমরা যখন পড়াশোনা শুরু করেছি তখন ক্রনিক কিডনি ডিজিজের কারণ হিসেবে ব্লাড প্রেশার, ডায়াবেটিস এইগুলোকে ধরা হতো। কিছু কিছু নেফ্রাইটিস, কারোর স্টোন আছে, এগুলো ধরা হতো। ওভারঅল দেখা যাচ্ছে যে সত্যি কথা বলতে যে হাইপারটেনশন, সাউথ ইস্ট এশিয়ার কথা বলছি, হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, হার্ট ফেলিয়ার, এই 4টে রোগ বেসিক্যালি একটাই রোগ। এই রোগটাকে আমরা বলি CKM, কার্ডিও কিডনি মেটাবলিক সিনড্রোম। এর বিগিনিং যখন ভ্রূণ অবস্থায় বাচ্চাটি মায়ের পেটে আছে সেই জেনেটিক্স থেকে শুরু। তার জিনগতভাবে তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। ইনসুলিন আমাদের শরীরে একটা হরমোন, সেই হরমোনটা সুগার কন্ট্রোলে রাখে, ওবেসিটি কন্ট্রোলে রাখে। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আস্তে আস্তে সুগার বাড়তে থাকে, ওবেসিটি হয়। এই বিগিনিংটা কিন্তু মায়ের পেটে জেনেটিক একটা এফেক্ট আছে। আমরা সাউথ ইস্ট এশিয়ার লোকেরা জেনেটিক্যালি প্রিপ্রোন এই CKM হওয়ার জন্য। শুরুটা চাইল্ডহুড ওবেসিটি থেকে। আমাদের বাচ্চাদের গঠনগতভাবে মা বাবারা ভালো খাওয়া দাওয়া, একটু গোলগাল চেহারা, ডেভেলপমেন্ট এগুলো পছন্দ করেন। সেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে অতটা নয়, তারা অনেক বেশি অ্যাক্টিভিটির মধ্যে থাকে। আমাদের আজকালকার দিনের এফেক্ট হয়ে যাচ্ছে, আমরা ছোটবেলায় যত খেলাধুলা করেছি এখন মাঠ নেই, ইনডোর গেমস, কম্পিউটার, মোবাইল, এগুলো সমস্তই সোশিও ইকোনমিক পারপেট্রেটর অফ ক্রনিক কিডনি ডিজিজ বা কার্ডিও কিডনি মেটাবলিক সিনড্রোম হচ্ছে। ছোটবেলা থেকে বসে থাকা, বসে বসে অ্যাক্টিভিটি করা, পড়াশোনার চাপ বেড়ে যাওয়া, কম্পিটিটিভ হয়ে যাওয়া, আরও খেলাধুলার দরকার নেই, টিউশন করো। প্রথম থেকে আমরা আমাদের ছেলে মেয়েদের এই CKM, যেটা জেনেটিক সাসেপ্টিবিলিটি ছিল, এনভায়রনমেন্টালি, সোশ্যালি, ইকোনমিক্যালি, এডুকেশনালি আরও আমরা প্রোন করে দিচ্ছি ওদেরকে। এক্সারসাইজ করছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকছে, ওবেসিটি থেকে আস্তে 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 কিডনি এফেক্ট করছে। শুরুর থেকেই ওবিস পেশেন্টদের যদি টেস্ট করা হয় তাদের প্রোটিন লিক ধরা পড়বে অল্প কিছু হলেও। এটা বিগিনিং। এর সঙ্গে মেটাবলিক পার্টটা কি? ইনসুলিন রেজিস্ট্যান্স। মেটাবলিক পার্টটা বাড়তে 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 ফুল ফ্লেজেড ডায়াবেটিস হয়ে যাচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্স ওবেসিটির জন্য ব্লাড প্রেশার আসছে এবং ক্রনিক কিডনি ডিজিজ আস্তে আস্তে ডেভেলপ করছে, আরও অ্যাডভান্স স্টেজে হার্ট ফেলিয়ার হচ্ছে। তাহলে এখনকার চিন্তাধারা হচ্ছে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্ট ফেলিয়ার, ক্রনিক কিডনি ডিজিজ এরা বেসিক্যালি একটাই রোগ, সেটা হচ্ছে CKM, কার্ডিও কিডনি মেটাবলিক সিনড্রোম। এই চিন্তাধারা ধরে যে এগোই তাহলে তার
কমনেস্ট কজ সাউথ ইস্ট এশিয়াতে, আমাদের দেশে আমি বললাম জেনেটিক প্রেডিসপোজিশন প্লাস আমাদের লাইফস্টাইল, আমাদের ডায়েট, প্রিডমিনেন্টলি কার্বোহাইড্রেট প্রধান ডায়েট আমাদের। এবং আপনি যদি আরও রাইস ইটিং বেল্ট ধরেন, রাইস ইটিং বেল্টের থেকে আপনি দেখবেন ডায়াবেটিসের প্রবণতা আমাদের দেশের পশ্চিমভাগের কান্ট্রিগুলো, যেমন রাজ্যগুলো, যেমন রাজস্থান, যারা রুটি খায়, জোয়ার বাজরার রুটি খায়, ফাইবার বেশি, সেই ধরনের কার্বোহাইড্রেটের থেকে কিন্তু ভাতের কার্বোহাইড্রেটটা অন্য ধরনের। ভাতের কার্বোহাইড্রেটটাতে সুগার বাড়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে বেশি অ্যাজ কম্পেয়ার টু নন রাইস ইটিং পপুলেশন। একইভাবে বাংলাদেশ, একইভাবে ভুটান, একইভাবে মায়ানমার, একইভাবে চায়না, একইভাবে জাপান, বেশিরভাগ জায়গায় রাইস ইটিং কান্ট্রি। থাইল্যান্ড ধরুন ঠিক। রাইস ইটিং কান্ট্রি। সুতরাং জেনেটিক প্রেডিসপোজিশন, ডায়েটারি হ্যাবিটস এবং এই জিনিসগুলোকে মাল্টিপ্লাই করে দিচ্ছে যে সোশ্যাল, ইকোনমিক, এডুকেশনাল প্রেশার। এই জন্য সিকেএম এত বেড়ে যাচ্ছে এবং বাড়বে। শুধু ক্রনিক কিডনি ডিজিজ বাড়বে না, তার সঙ্গে ডায়াবেটিস বাড়ছে, তার সঙ্গে হার্ট ফেলিয়ার বাড়বে। সুতরাং প্রবলেমটা অনেক বড়, শুধু ক্রনিক কিডনি ডিজিজ নয়। সেই জন্যই ক্রনিক কিডনি ডিজিজের ট্রিটমেন্টগুলো এখন এসছে, সেগুলো শুধু কিডনি ওরিয়েন্টেড নয়, সবগুলোই মেটাবলিক পার্টটা ঠিক করার, হার্ট ফেলিয়ারটা কন্ট্রোল করার এবং কিডনি ডিজিজ। আজকালকার ডায়াবেটিক কিডনি ডিজিজ বা সিকেএম বা সিকেডি ট্রিটমেন্ট ওভারঅল এই সিকেএম এটাকে টার্গেট করে করতে হয়। সিমিলারলি লাইফস্টাইল মডিফিকেশনটাও এই জন্য বিগিনিং স্টেজ থেকে এতটা ইম্পর্টেন্ট। লাইফস্টাইল ম্যানেজমেন্টটা আমরা জানবো, কিন্তু তার আগে জানবো যদি আমার সিকেডি আমার যদি ধরা পড়ে এবং আমি একজন চিকিৎসকের কাছে যখন পৌঁছবো, তখন এর চিকিৎসাটা কিভাবে নির্ধারণ হয়, মানে কোন কোন পথে এগোয়? যখন ক্রনিক কিডনি ডিজিজ ডায়াগনোসিস হলো, প্রথম কাজ হচ্ছে যে ডাক্তারের সঙ্গে পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোকের, যদি অ্যাডভান্স স্টেজে হয় আমরা সাধারণভাবে পেশেন্টকে সব কথা বলি না, বাড়ির লোকের সঙ্গে ট্র্যাজেক্টরিটা কি হতে চলেছে, সামনে কি হতে চলেছে সেটা একটা পরিষ্কারভাবে আলোচনা করা এবং স্ট্র্যাটেজি নেওয়া, যাতে প্রোগ্রেশনটা কমে। অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজ যেটা বেশি ধরা পড়ে আমাদের এখানে, স্টেজ 3 বা স্টেজ 4-এ, তখন তো আমরা ভাবি না এটাকে সারিয়ে স্টেজ 1-এ করে দেওয়া যাবে। তখন আমরা ভাবি 3টা 4 না হোক, 4টা 5 না হোক, 5টা ডায়ালিসিস না হোক, প্রোগ্রেশনটা আটকাতে হবে। মানে আমরা জানি ক্রনিক কিডনি ডিজিজের যে ক্লাসিফিকেশনটা সেটা দুটো জিনিসের উপর ভিত্তি করে হয়। একটা হচ্ছে ইজিএফআর বা এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, সেটা একটা ডিরাইভড প্যারামিটার, সেটা ক্যালকুলেট করা হয় ক্রিয়েটিনিন মেজার করে, বয়স দিয়ে এবং তিনি পুরুষ না মহিলা সেই দিয়ে। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ইউরিনে কত প্রোটিন লিক হচ্ছে। এই দুটোর ভিত্তিতে আমরা স্টেজিংটা ঠিক করি, 1, 2, 3A, 3B না 4 না 5 এগুলো ঠিক করি। তাহলে প্রথম ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, মানে ওবেসিটি কমাতে হবে। যাদের ওবেসিটি নাও থাকে তাদেরও হাঁটতে হবে, এরোবিক এক্সারসাইজ করতে হবে। এতে দেখা গেছে যে ক্রনিক কিডনি ডিজিজের প্রোগ্রেশন, ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রোগ্রেশন, হার্ট ফেলিয়ার বড় টেন্ডেন্সি, ডায়াবেটিসের টেন্ডেন্সি কমে যায়। তো মোটামুটি 150 মিনিট সপ্তাহে ওয়াকিং বা ইকুইভ্যালেন্ট এরোবিক এক্সারসাইজ, সেটা সাইক্লিং হতে পারে, সুইমিং হতে পারে। কেউ জিজ্ঞেস করেন যে কত স্পিডে হাঁটবো ডাক্তারবাবু? এমন স্পিডে হাঁটবেন যাতে আপনি পাশের যে লোকটি তার সঙ্গে কথোপকথন চালিয়ে যেতে পারেন। এমন জোরে হাঁটবেন না যে আপনি এমন হাঁপিয়ে গেছেন যে একটা কথাও বলতে পারছেন না। আবার এমন আস্তেও হাঁটবেন না যে কথোপকথন চালাতে আপনার একটুও অসুবিধা হচ্ছে না। ইউ ক্যান বেয়ারলি সাস্টেইন আ কনভারসেশন উইথ সামবডি হু ইজ ওয়াকিং উইথ ইউ। এই স্পিডে মোটামুটি হাঁটতে হবে 30 মিনিট করে সপ্তাহে 5 দিন, 150 মিনিট। ভীষণ উপকারী। যেকোনো ওষুধের থেকেও বেশি ইম্পর্টেন্ট। ডায়েট, যাতে ওয়েট লস হয়, কার্বোহাইড্রেট কম, প্রোটিন রেস্ট্রিকশনের কোনো বাঁধা ধরা নিয়ম নেই। ক্রনিক কিডনি ডিজিজ ডায়াগনোসিস হলো মানে একটা মিথ, প্রোটিন 0 করে দিই কিডনি সেরে যাবে। না, এটা একটা মিথ। এটা তো আমরা আগেও দেখেছি, মানে বছর 5 আগেও এরকম একটা কনসেপ্ট ছিল যে যেখানে প্রোটিন একদম খাওয়া যাবে না। এটা একটা মিথ। এক ধরনের চিকিৎসা আছে একটা দিকে, যেখানে কিছু কিছু প্রোটিন সাপ্লিমেন্ট, অ্যামাইনো অ্যাসিড সাপ্লিমেন্ট দেওয়া হয় আর প্রোটিন ইনটেকটাকে কমিয়ে দেওয়া হয়। আমাদের দেশে সেটা খুব একটা অ্যাপ্লিকেবল নয়। ওয়াই? বিকজ আমাদের দেশের মানুষরা, আমরা আবার বললাম, কার্বোহাইড্রেট প্রধান খাবার খাই, প্রোটিন এমনিতেই কম খাই,
প্রোটিন যখন আরো কম করে দিচ্ছি, বডির যে রিকোয়ারমেন্ট সেটা আপনার খাওয়ার থেকে যদি মিট না করে, তাহলে কোথা থেকে মিট করবে? নিজের শরীর তাহলে থেকে। নিজের শরীর থেকে মিট করবে। হুম, তাহলে হুম। মাসল ভাঙতে থাকবে। তার মানে মাসল উইক হবে, মাসল লস হবে। তো আমরা সেরকম ওয়েট লস চাই না যেখানে মাসল ব্রেকডাউন হোক, লিন মাস চলে যাক। আমরা সেরকম ওয়েট লস চাই যেখানে ফ্যাট, ফ্যাট লস হোক। ফ্যাট মানে চামড়ার তলায় যে ফ্যাট, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আজকালকার দিনে, যেটার জন্য সমস্ত ওষুধ টার্গেটেড, সেটা হচ্ছে ভিসেরাল ফ্যাট। আমাদের প্রত্যেকটা অর্গানে ফ্যাট জমে, লিভারে ফ্যাট জমে, হার্টে ফ্যাট জমে, কিডনিতে ফ্যাট জমে। এই ফ্যাটগুলো স্কিনের তলায় যে ফ্যাটটা, যেটা দেখতে বেশি খারাপ লাগে, তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। কারণ এগুলো প্রত্যেকটা একটা এন্ডোক্রিন গ্রন্থির মতো কাজ করে। এখান থেকে কিছু, কিছু হার্মফুল হরমোন বেরোয়, সেগুলো কিডনির প্রোগ্রেশন, ক্রনিক কিডনি ডিজিজের প্রোগ্রেশন, হার্ট ফেলিউরের প্রোগ্রেশনকে বাড়িয়ে দেয়। ফ্যাট ইজ নট জাস্ট অ্যাডিপোজ টিস্যু। ফ্যাট জাস্ট ইজ নট দেখতে খারাপ। ফ্যাট ইজ অ্যান এন্ডোক্রিন অর্গান। এটা একটা গ্রন্থি। এখান থেকে অনেক কিছু হরমোন বেরোয়, যেগুলোর সম্যকভাবে কিডনি, হার্ট, লিভার এবং প্যানক্রিয়াসের ক্ষতি করে। সুতরাং ওই এন্ডোক্রিন গ্রন্থি থেকে যে হরমোনগুলো বেরোচ্ছে, সেগুলোকে আমাকে বন্ধ করাতে হবে। ভিসেরাল ফ্যাট কমাতে হবে। ভিসেরাল ফ্যাট কমানোর অনেক ওষুধ আছে, এবং ডায়েটারি মেথডেও ভিসেরাল ফ্যাট কমাতে হবে। এক্সারসাইজ বা ডায়েট এমন করলে চলবে না যেখানে আমার মাসল মাস লস হলো প্রোটিন না খেয়ে, অথচ ভিসেরাল ফ্যাট তার মতো রয়েই গেল। সেরকম করলে চলবে না। অন্যভাবে জিনিসটাকে টার্গেট করতে হবে। তো সেই ওষুধের কথায় আমরা পরে হুম। আসছি। এই লাইফস্টাইল মডিফিকেশন হয়ে যাওয়ার পরে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট লাইফস্টাইলের কথা, যেটা আজকালকার দিনে রেলেভেন্ট হয়ে গেছে। কারণ আমি দেখছি আমাদের দেশে ছেলেরা যেরকম স্মোকিং করতেন সেরকম করছেনই, হুম। মেয়েদের স্মোকিংটা অনেক বেশি অনেক বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে। তো ওভারঅল সবার ক্ষেত্রে কারুরই হুম, কমেনি। হুম, ছেলেরা তো হুম, কমায়নি, হুম। মেয়েরা বাড়িয়ে ফেলেছে। স্মোকিং এ কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ খুব তাড়াতাড়ি বাড়ে। আচ্ছা। স্মোকিং বন্ধ না করলে ক্রনিক কিডনি ডিজিজ আটকানো যায় না। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা। এর সঙ্গে থাকছে ওষুধ। এখনকার দিনের ওষুধগুলো যেগুলো, তাতে সমস্তই, কোনো ওষুধে ক্রিয়েটিনিন কমে না। এটা একটা খুব কমন প্রশ্ন থাকে যে আমি কি খাবো? কোন ডায়েট ফলো করব যে আমার ক্রিয়েটিনিন কমবে? এটা নিয়ে আমরা আসবো। হ্যাঁ, স্যার বলুন এবার। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজটা বাড়বে, ক্রিয়েটিনিন বাড়বে, বা ক্রিয়েটিনিনের ঠিক উল্টো হচ্ছে ইজিএফআর। যার ক্রিয়েটিনিন যত বেশি, তার ইজিএফআর তত তত কম। কম। এই ইজিএফআর দিয়েই স্টেজিংটা হুম, করা হয়, ঠিক উল্টো হুম, হুম, সম্পর্ক। মানে এক্স আর 1/x, এরকম হুম, ম্যাথমেটিক্যাল হুম, ভাষায় হুম। বলতে গেলে। তাহলে ইজিএফআর তো কমবেই, বয়সের সঙ্গে সঙ্গে ইজিএফআর কমে। ইউজুয়ালি একজন এজিং পার্সনের পার ইয়ারে 0.5 to 0.7 ml per minute ইজিএফআর লস হয়। এটা হবে বয়সের এটা সঙ্গে নরমাল। সঙ্গে। হ্যাঁ, সিকেডি হলে কত হয়? সেটা এই 0.5টা 0.7টা বছরে 5 বা 10 ml per minute। যার গত বছর 2025 সালে জিএফআর ছিল 30, 2026 সালে তার জিএফআর হয়ে যাবে 20, 2027 এর মাঝামাঝি তার জিএফআর হয়ে যাবে 10, তখন ডায়ালিসিস শুরু করতে হবে। তো এই ইজিএফআর লস, এটাকে যদি আমরা নরমাল লসের মতো করে ফেলতে পারি, যেটা 0.5 to 0.7 ml per minute হুম, per year হুম, হুম, যেটা হুম। হয়, সেটাকে যদি করতে পারি, তাহলে ক্রনিক কিডনি ডিজিজ থাকবে। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজটা স্টেজ 2 টা স্টেজ 5 হতে, বা স্টেজ 3 টা স্টেজ 5 হতে আগে যে ওষুধ ছাড়া, যেটা 8 বছর কি 5 বছর সময় লাগছিল, এখন সেটা 25 বছর সময় লাগে। ক্রিয়েটিনিন বাড়বে, জিএফআর ফল করবে। কিন্তু চিকিৎসার উদ্দেশ্যটা হচ্ছে জিএফআর ফলটা অলমোস্ট ন্যাচারাল ফলের মতো করে দেওয়া, যেটা শুধু বয়সের সঙ্গে হুম। সঙ্গে হয়। সেটাই চিকিৎসার উদ্দেশ্য। সেই জন্যই এখন বলা হচ্ছে যে নতুন চিকিৎসায়, ক্যান উই কিওর ক্রনিক কিডনি ডিজিজ? উই ক্যান অলমোস্ট কিওর ক্রনিক কিডনি ডিজিজ ইফ দিস ডিজিজ অ্যান্ড লাইফস্টাইল মেডিকেশনস আর স্টার্টেড আর্লি। মানে আমরা আমাদের জিএফআর লসটাকে একজন মানুষের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে যতটুকু জিএফআর লস হয়, অতটুকুই রাখবো। যেটা ক্রনিক কিডনি ডিজিজের এক্সেস জিএফআর লস হয়, সেটাকে আমরা আটকে দেব। এটাই হচ্ছে চিকিৎসার প্রধান মোটো। মোটো। ওষুধগুলোও তাই। হুম। যে ওষুধগুলো ব্যবহার করা হয়, তার কোনো ট্যানজিবল এফেক্ট নেই। আপনাকে ওষুধটা দিলাম আমি, আপনি ৩ মাস পরে কি ৪ মাস পরে রুগী বা রুগীর বাড়ির লোক এসে বলছেন, "ডাক্তারবাবু ক্রিয়েটিনিন তো কমলো না।" না, ক্রিয়েটিনিন তো কমবে না। কোনো চিকিৎসাতেই ক্রিয়েটিনিন কমে না। কিন্তু এর এফেক্টটা আপনি দেখতে পাবেন ১০ বছর পরে। হুম। ১০ বছর পরে চান্সেস আর হাই যে ওষুধগুলো দেওয়া হচ্ছে,
সেই ওষুধগুলো দিয়ে আপনার জিএফআর আজকে যে স্টেজে আছে তার 5 বা 6 ml এর মধ্যেই থাকবে। এর বেশি আর প্রোগ্রেস করবে না। এইটাই চিকিৎসার উদ্দেশ্য। সুতরাং উইথআউট এক্সপেক্টিং এনি মিরাকল হুম, ওষুধগুলো হুম, খেয়ে যেতে হুম। হবে। ওয়াই? বিকজ যে ওষুধগুলো এখন ক্রনিক কিডনি ডিজিজে ব্যবহার করা হয় সেগুলো খুব বড় বড় ক্লিনিক্যাল স্টাডিতে প্রুভড। গত 5-6 বছরে ক্রনিক কিডনি ডিজিজের যে চিকিৎসায় উন্নতি হয়েছে সেটা খুব ছোট কথায় বলা যায় যে মিরাকেলের সমান। যে সব ওষুধ যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি এবং আর্লি স্টেজে যদি ক্রনিক কিডনি ডিজিজ ধরা পড়ে, চান্সেস আর ভেরি লো কি ডায়ালিসিস যাবে পেশেন্ট। এটাই চিকিৎসার এখনকার চিকিৎসার প্রধান লক্ষ্য। তার মানে আমাকে জানতে হবে ডাক্তারবাবু আমার জিএফআরটাকে প্রিজার্ভ করার জন্য কি ওষুধ দিচ্ছেন? রাদার আমার ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিন। কমানোর জন্য কি ওষুধ দিচ্ছেন? এই চিকিৎসাটা মূল্যহীন। আসলে আমাদের যারা সাধারণ দর্শক সবসময় ভাবেন যে ক্রিয়েটিনিন যদি আমার কমে যায় তাহলে বোধহয় আমার কিডনিও আমার সুস্থ হচ্ছে। কিন্তু এটা বোঝা উচিত যে আপনার ইজিএফআর যদি কন্ট্রোল থাকে তবেই কিন্তু আপনার কিডনি ঠিক আছে ধরেই আপনি চলবেন। শুধু, হ্যাঁ, শুধু স্ট্রেস নেবেন না যে আপনার ক্রিয়েটিনিন কমছে না। একদম তাই। আচ্ছা, এবারে আমরা যাবো স্যার যে একটা স্টেজে তো আমাদের ডায়ালিসিসে যেতে হয়। তো কোন স্টেজে বা কখন আমরা ডায়ালিসিসে যাবো? গাইডলাইন ওয়াইজ যেগুলো মানে চিকিৎসার গাইডলাইন হুম, ওয়াইজ ব্যাপারটা খুব ইজি। যে স্টেজ 5 এর আরেকটা ভাগ করা হয়েছে। সেটার নাম স্টেজ 5D, আচ্ছা। ডি ফর ডায়ালিসিস। হুম, তার মানে কখন ডায়ালিসিস শুরু করা উচিত? অঙ্কের ভাষায় বলতে গেলে আনসারটা খুব সিম্পল। জিএফআর 15 কম যখন হয়ে যায় তখন আমরা বাড়ির লোককে বলি এবার ডায়ালিসিস শুরু করার টাইম এসছে। আপনি প্রিপারেশন নিন, মানে ফিস্চুলা হুম, হুম, তৈরি হুম, করুন। হুম, যখন জিএফআর 10 এর নিচে চলে আসে হুম, তখন আমরা বলি এবার ডায়ালিসিস শুরু করতে হবে। এটা সেফ ওয়ে অফ ডুইং অল দিস হুম, হুম, থিংস। হুম, কিন্তু এর সঙ্গে অনেকগুলো প্যারামিটার আরও আছে। ধরুন একজন মানুষের জিএফআর 10 এর কম, 9 জিএফআর হুম, হলো। বহু ক্ষেত্রে দেখা যায় যে তার শরীরে কোনো লক্ষণ নেই। তার কতগুলো প্যারামিটার ভেরি ইম্পোর্টেন্ট, পটাশিয়াম, হুম, বাইকার্বনেট হুম, এগুলো নরমাল আছে হুম, এবং তিনি খাওয়া-দাওয়া করছেন, ইউরিন ভালো হচ্ছে, সুস্থ জীবনযাপন করছেন। সেক্ষেত্রে তাকে আমরা একটা অপশন দিই যে উইথআউট গেটিং টু লেট যদি এই স্টেজে ফিস্চুলা বানানো না হয়ে থাকে, ফিস্চুলা বানিয়ে নিন। তারপর আমরা ডায়ালিসিস শুরু করব। আর্জেন্সির কিছু নেই। হুম, ক্র্যাশ ডায়ালিসিস মানে যেমন আমরা গেট ক্র্যাশিং কথাগুলো হুম, শুনি, হুম, পার্টিতে চলে হুম, গেল। ক্র্যাশ ডায়ালিসিস মানে পেশেন্ট অসুস্থ হয়ে এমার্জেন্সিতে এলো, ওনাকে ডায়ালিসিস শুরু করতে হলো। এই জিনিসটা এভয়েড করা উচিত। এর অনেক ক্ষতি আছে। আচ্ছা। ক্র্যাশ ডায়ালিসিস যখন করতে হয়, খারাপ পেশেন্ট আইসিইউতে এমার্জেন্সিতে এলেন, তাকে হুম, আইসিইউতে নিয়ে যেতে হলো, তাকে এমার্জেন্সি গলায় লাইন করে ডায়ালিসিস শুরু করতে হলো। এটা হওয়া উচিত নয় যদি আপনি নেফ্রোলজিস্টকে দেখাতে থাকেন দীর্ঘদিন ধরে। হুম, নেফ্রোলজিস্ট আপনাকে প্ল্যান বলে দেবে যে জিএফআর 10 এর নিচে যাচ্ছে, এবার তৈরি হন, ফিস্চুলাটা বানিয়ে নিন। পটাশিয়াম বাইকার্বনেট ওষুধ দিয়ে কন্ট্রোলে রাখা যাচ্ছে না। এবার অল্প, অল্প করে ডায়ালিসিস শুরু করুন। এবার ডায়ালিসিস শুরু করার পদ্ধতিরও অনেক পরিবর্তন এসেছে। হুম, আগে আমরা শুরুতেই বলতাম যে না ৩ টে করে ডায়ালিসিস করুন। বেস্ট। তারপর দেখা গেল যে আমাদের দেশে ২ টো করে ডায়ালিসিস করেও যদি ইউরিন প্রিজার্ভ থাকে অনেক পেশেন্ট ভালো থাকছে। এখন আমরা একটা ডায়ালিসিসের কথা বলছি ইনক্রিমেন্টাল ডায়ালিসিস। কিডনির যদি 10% ফাংশনে বা 8% ফাংশনে আমরা ডায়ালিসিস শুরু করি, ওই 8% টাকে আগামী ৫ বছর রেখে দেওয়াটা খুব ইম্পোর্টেন্ট। এটা দেখা গেছে যে যারা ডায়ালিসিস নিচ্ছেন সেরকম একটা গ্রুপ অফ পেশেন্ট যাদের ইউরিন হয় আর যারা ডায়ালিসিস নিচ্ছেন তাদের ইউরিন হয় না। এই দুটো গ্রুপের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। যাদের ইউরিন হয় না এবং ডায়ালিসিস নিচ্ছেন তাদের কমপ্লিকেশন, হার্ট ডিজিজ, স্ট্রোকের রিস্ক, হাসপাতালে ভর্তি হওয়ার রিস্ক, ওভারঅল মর্টালিটি রিস্ক অনেক হাই অ্যাজ কম্পেয়ার টু সামবডি যাদের ইউরিন হচ্ছে। ইভেন 100 ml ইউরিন পার ডে ইজ ইম্পর্টেন্ট। তার মানে চিকিৎসার একটা পার্ট চলে এসছে যে ডায়ালিসিস দিতে, দিতে আমার রোগীর ইউরিন আউটপুটটাকে প্রিজার্ভ করতে হবে উইথআউট কম্প্রোমাইজিং এনি আদার থিং। উল্টো দিক থেকে দেখা গেল ১ম থেকে বেশি, বেশি ডায়ালিসিস দিলে বেশি দিন ইউরিন আউটপুট থাকে না, কমে যায়। তো এখনকার ডায়ালিসিসের একটা পদ্ধতি চালু হয়েছে, শুরু হয়েছে। সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল ডায়ালিসিস। ডায়ালিসিসটাকে আস্তে, আস্তে বাড়ানো।
যদি আমরা প্ল্যান্ড ওয়েতে ডায়ালিসিস শুরু করি, যখন পেশেন্টের ইউরিন আছে, অতটা খারাপ হয়নি পটাশিয়াম বাইকার্বনেট, শরীরে জল জমেনি, ডাক্তারবাবু ঠিক যে সময় বলেছেন ডায়ালিসিস শুরু করতে, এমার্জেন্সি ক্র্যাশ ডায়ালিসিস শুরু না করে আমরা ঠিক কথা শুনে শুরু করেছি, তাকে কিন্তু ভালো নেফ্রোলজিস্টরা ইনক্রিমেন্টাল ডায়ালিসিসের দেবেন। প্রথমে একটা করে ডায়ালিসিস শুরু করব। সবকিছু যদি ঠিক থাকে, খাওয়া দাওয়া বেড়ে যায়, সিমটম না থাকে, তাহলে ইউরিনটা প্রিজার্ভ থাকবে। আস্তে আস্তে প্রয়োজন মতো 1টা থেকে 2টো, স্লোলি কখনো প্রয়োজন যদি কখনো হয় 2টো থেকে 3টে। ইনক্রিমেন্টাল ডায়ালিসিসের এই কনসেপ্টটা ধীরে ধীরে আসছে যে যতটা ইউরিন আউটপুটটাকে, পেশেন্টের নিজস্ব কিডনির ফাংশনটাকে, ইউরিন আউটপুটটা ইন্ডিকেট করে যে কত পার্সেন্ট কিডনি কাজ করছে। যার ইউরিন হচ্ছে না তার 0% কিডনি কাজ করছে। যার ইউরিন হচ্ছে ইভেন 100 ml, তার কিছু অংশ কিডনি কাজ করছে, 2% কাজ করছে। সেটাও ইম্পর্টেন্ট, সেটা প্রিজার্ভ করে রাখতে হবে। তো ডায়ালিসিস পেশেন্টদের শুরু করাটা এইভাবে এখন চেঞ্জ হয়েছে, অনেকভাবেই আমরা চিন্তা করছি। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু এখানে, যেটা পেশেন্টদের ক্ষেত্রে হয়তো ইম্পর্টেন্ট হবে না, কিন্তু সবার জেনে রাখা উচিত, যে গ্রিন ডায়ালিসিস বলে একটা জিনিস এসছে। গ্রিন ডায়ালিসিস, আচ্ছা। সেটা পেশেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়। ডায়ালিসিস দেখা গেছে যে ইভেন একটা সভ্য দেশে যে পরিমাণ ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট হয়, যাদের ডায়ালিসিস হয়, সেই ডায়ালিসিস মেশিনের যে কার্বন এমিশন হয় সেই মেশিন থেকে, এবং ডায়ালিসিস পেশেন্টরা গাড়ি করে অটোমোবাইলে আসতে এবং যেতে যে পরিমাণ কার্বন এমিশন হয়, তাতে একটা হিউজ অ্যামাউন্ট অফ এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে। আচ্ছা। হিউজ। তো সেটাকে কি করে কমানো যায়, সেই জন্য গ্রিন ডায়ালিসিস, ইকো ফ্রেন্ডলি ডায়ালিসিসের কথা চিন্তা হচ্ছে। তার প্রথম স্টেপ হচ্ছে যতদিন সম্ভব কম করে ডায়ালিসিস করা। সেটা পেশেন্টদের ক্ষেত্রেও বেনিফিট, এনভায়রনমেন্টালও বেনিফিট। নতুন ডায়ালিসিস মেশিন তৈরি হচ্ছে যার কার্বন এমিশন কম হয় অনেক। বাড়ির কাছে ডায়ালিসিস করতে বলা হচ্ছে, যাতে খুব দূরে ট্রাভেল করতে না হয়। এগুলো ওভারঅল কান্ট্রি এবং সোশিও ইকোনমিক স্টেটের উপর ডিপেন্ড করে। যে গ্রিন ডায়ালিসিস কথাটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা তো আমাদের পৃথিবীটাকেও রাখতে হবে, পেশেন্টদেরও বাঁচাতে হবে, এবং ডায়ালিসিসটাকেও একটা এনভায়রনমেন্টালি সাস্টেইন মোডালিটি হিসেবে ট্রিটমেন্ট করতে হবে। তাই এই ধরনের জিনিসগুলো এসছে। এর মধ্যে ইম্পর্টেন্ট ইনক্রিমেন্টাল ডায়ালিসিস, যখন সম্ভব অল্প করে শুরু করা। যদি ক্র্যাশ করে কেউ আসে, ডাক্তারের কথা শুনলো না, খারাপ হয়ে এলো, আইসিইউতে ভর্তি করতে হলো, তার কোনোদিনও ইনক্রিমেন্টাল ডায়ালিসিস হবে না। তিনি ওই স্টেজটা পেরিয়ে এসছেন, ডাক্তারের অ্যাডভাইস না শুনে তিনি দেরি করেছেন, তার ওই স্টেজটা পেরিয়ে গেছে। তিনি প্রথমেই যে স্টেজে এলেন, তাকে ছুটির সময় বলা হবে আপনি 3টে করেই করুন, নাহলে আবার আইসিইউতে আসতে হবে। এটাই হচ্ছে তফাৎ। তো মানে এটার জন্য তো মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা থাকা মানে ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাওয়ারনেস এবং ডাক্তারের কথা শোনা। ডায়ালিসিস নিয়ে যে একটা ট্যাবু আছে, যে না ডায়ালিসিস মানে আমি যুদ্ধে হেরে গেলাম, তা নয় ব্যাপারটা। আমার নেফ্রোলজিস্টের উদ্দেশ্য হচ্ছে যে ডায়ালিসিস পেশেন্ট, যারা কিডনি খারাপের পেশেন্ট, তাদেরকে দীর্ঘদিন সুস্থ রাখা। সেটা ওষুধের মাধ্যমে হবে, যখন হবে না ভালো ডায়ালিসিসের মাধ্যমে হবে। সব কাজ করতে পারবে এমন ডায়ালিসিস হবে। উকিল ওকালতি করবেন, ডাক্তার ডাক্তারি করবেন, পলিটিশিয়ান তার পলিটিক্স করবেন, বিজনেসম্যান তার বিজনেস করবেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার কাজ করবেন, যারা আইটি সেক্টরে আছে তারা ডায়ালিসিস করতে করতে কাজ করবেন। আমি আজকেই একজনের সঙ্গে আলোচনা করছিলাম, আমি একজন জাস্টিসকে চিনতাম যিনি দীর্ঘদিন ধরে ডায়ালিসিস নিচ্ছেন। তিনি ডায়ালিসিস করতেন এবং তার কেসগুলো ডায়ালিসিস করতে করতে ল্যাপটপে হিয়ার করতেন। নর্মাল লাইফ লিড করছে। কিন্তু মানে মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে, যেটা আপনি বললেন যে ডায়ালিসিস মানে আমি হেরে গেলাম। এবং আরেকটা ধারণা আছে, ডায়ালিসিস যদি একবার স্টার্ট হয় তাহলে আমার মানে এর শেষ নেই, আমার এটা চলতেই থাকবে। এই বিষয়টা যদি একটু আমাদের একটু বুঝিয়ে বলেন। প্রথমে ভাবতে হবে যে এক্সপেকটেশনটা কি, যে আমি কি এক্সপেক্ট করছি। ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 5 সেরে যাবে না, হঠাৎ করে ক্রিয়েটিনিনও কমে যাবে না, হঠাৎ করে ইউরিন হতেও শুরু করে দেবে না। ক্রনিক কিডনি ডিজিজে যে রাস্তাটা আমি পেরিয়ে এসেছি, সেই রাস্তাটা আমি আর ফিরে যেতে পারবো না। কিন্তু যা আমার আছে, একটা ক্রনিক লিভার ডিজিজ, একটা ক্রনিক হার্ট ফেলিয়ার, আর একটা ক্রনিক কিডনি ডিজিজ, 3টে রোগের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, একজন ক্রনিক হার্ট ফেলিয়ার পেশেন্টের ওষুধ ছাড়া নেক্সট অপশন হচ্ছে কিছু ভীষণ দামি কার্ডিয়াক ডিভাইস, এবং খুব রেয়ারলি, আমাদের দেশে প্রায় হয় না, কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন, which is practically not here.
ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস যেটা আমরা হুম, বলি, হুম, হুম, কমন হুম, সিরোসিস বা ক্রনিক লিভার ডিজিজ যদি হয়ে যায়, তার কি অপশন? তার অপশন হচ্ছে ডাক্তারবাবুর কাছে গিয়ে গিয়ে পেটের জল বার করা, যাদের পক্ষে সম্ভব লিভার ট্রান্সপ্লান্ট করা। একমাত্র এই রোগগুলোর মধ্যে ক্রনিক কিডনি ডিজিজ এমন একটা রোগ যার চিকিৎসাটা অন্যান্য ক্রনিক ডিজিজের থেকে ভীষণ ইজি। সপ্তাহে ২ দিন বা ১ দিন বা ৩ দিন ডায়ালিসিস সেন্টারে গিয়ে ডায়ালিসিস করে বাড়ি ফিরে আসা। ডায়ালিসিস করতে, করতেও আপনি কাজ করতে পারলেন এবং ডায়ালিসিসে আজকালকার দিনে আমাদের দেশের লনজিভিটি ভালো যারা ডায়ালিসিস করছেন ইজ নট লেস দ্যান 10 to 15 ইয়ার্স। তার মানে কম্পেয়ার কি করলাম যে আমার কিডনি কাজ করছে না, স্টেজ 5 এ পৌঁছে গেছি। খুব মানে মুখের উপর বলতে গেলে যদি এই অবস্থায় কেউ ডিসাইড করেন যে আমি ডায়ালিসিস শুরু করব না, তার লনজিভিটি 6 মান্থস। আমি একটা চিকিৎসা পদ্ধতি দিয়ে ডায়ালিসিস, যেটা বিশেষ দামিও নয়, হুম, হুম। ইজিলি অ্যাভেলেবল, সব জায়গাতে আছে। সেই ৬ মাসের লাইফ স্প্যানটা আমি যদি ১৫ থেকে ২০ বছর করে দিতে পারি, সেটাকে আমি উইন না লস হিসাবে ভাবব? অবভিয়াসলি উইন। বহু মানুষ প্রায় ১০ বছর, ১২ বছর, ইভেন একদম। ১৮ বছর ধরেও ডায়ালিসিস চলছে এবং তিনি দিব্যি হেঁটে চলে দিব্যি আছেন, হেঁটে চলে বেড়াচ্ছেন। আপনি যেকোনো ডায়ালিসিসের সামনে যদি কোনো সময় ডিসাইড করেন যে আমি একটা ডায়ালিসিস সেন্টার নিয়ে একটা ছোট ফিল্ম তৈরি করব। হুম, আপনি সকাল থেকে বিকেল অবধি থাকুন। আপনি অনেক পেশেন্টকে দেখবেন যারা নিজেরা বাসে করে আসছে, হুম। কিছু পেশেন্ট নিজেরা ড্রাইভ করে আসছে। বহু পেশেন্ট আছে যারা সারাদিন চাকরি করে চাকরির জায়গা থেকে ডায়ালিসিসের জায়গায় নিজেরা চলে এলো, ডায়ালিসিস করে বাড়ি চলে গেল। প্রত্যেকেই অ্যাক্টিভ কিন্তু। 90% of the dialysis patients are active. নরমাল অ্যাক্টিভিটি। বাজারে যাচ্ছে, গার্ডেনিং করছে বয়স্ক মানুষরা। প্রফেশনের সবাই তো প্রফেশনালি কাজ করছে। পিডিয়াট্রিক কিডনি পেশেন্টদের যাদের ডায়ালিসিস হচ্ছে, তারা প্রত্যেকেই একাডেমিক্যালি এক্সেল করছে। নিট দিচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। তো কোন কাজটা করা যাচ্ছে না? সুতরাং ডায়ালিসিসের ট্যাবুটা থেকে সরে আসতে হবে। এটা একটা লাইফ সেভিং মোডালিটি। বন্ধ সেই রোগে হয় যেটা অ্যাকিউট কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজে ডায়ালিসিস বন্ধ হয় না। বন্ধ করলে আমার ক্ষতি। যেটা আপনি বললেন। হ্যাঁ। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে এই ধরনের রোগে মানে ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে ডায়ালিসিসই কি বেস্ট ট্রিটমেন্ট? বেস্টটা আমি কি দিয়ে জাজ করব? বেস্টটা আমি জাজ করব যে লনজিভিটি দিয়ে, মানুষের লনজিভিটি দিয়ে। এবং আরেকটা প্যারামিটার হচ্ছে কোয়ালিটি অফ লাইফ, যেটা আমি বারবার বলছি যে কোয়ালিটি অফ লাইফ কি সেটা দিয়ে। আরেকটা কি প্রিডমিনেন্ট মোডালিটি অফ ট্রিটিং কিডনি ডিজিজ আছে। এই দুটোকে আমরা সেম ব্র্যাকেটে রাখি, ডায়ালিসিস আর কিডনি ট্রান্সপ্লান্ট। কিডনির পরিবর্ত চিকিৎসা, রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি, সেটা ডায়ালিসিস হতে পারে, সেটা কিডনি ট্রান্সপ্লান্ট হতে পারে। কিডনি ট্রান্সপ্লান্টে পুরনো কিডনিগুলোকে হাত দেওয়া হয় না, নতুন একটা কিডনি অন্য জায়গায় লাগিয়ে দেওয়া হয়। আচ্ছা। অ্যাডভান্টেজটা কোথায়? এটার অ্যাডভান্টেজটা এইটাই, যেটা আরো লম্বা লাইফ দেয়, আরো লম্বা লাইফ দেয়। মানে ম্যারাথনের পরেও আল্ট্রা ম্যারাথন এবং হয়ে গেল। তাকে ডায়ালিসিসের জন্য আর যেতে হয় না। এক্স্যাক্টলি। ঠিক যেদিন ট্রান্সপ্লান্টের অপারেশনটা হবে, সেই মুহূর্ত থেকে ডায়ালিসিস বন্ধ হয়ে যায়। আচ্ছা। সেম ডে, সেম মোমেন্ট ডায়ালিসিস বন্ধ। তার মানে মানুষটি ধীরে 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 ধীরে, যিনি তবুও সপ্তাহে ৩ দিন বা সপ্তাহে ২ দিন তার ওয়ার্কের আওয়ার লস হচ্ছে, সেটাও জিরো হয়ে যাবে। প্রোডাক্টিভিটি আরো বেড়ে যাবে। ফ্রিডম অফ মুভমেন্ট। মানুষের জীবন তো শুধু খাওয়া দাওয়া করা আর কাজ কর্মস্থলে যাওয়া তাই নয়। প্রত্যেকের জীবনে ট্রাভেল একটা ভীষণ ইম্পর্টেন্ট। রিলিজিয়াস কারণে হোক, হলিডের কারণে হোক, ট্রাভেল করতে চান। ডায়ালিসিস পেশেন্টরা অনেক সময় রেস্ট্রিক্টেড থাকেন যে আমি একদিন ডায়ালিসিস বন্ধ করব কি ২ দিন বন্ধ করব, ট্রাভেল করতে যাব কিনা। ট্রান্সপ্লান্টে সেই রেস্ট্রিকশনটা চলে গেল। যে আমি এন্টারটেনমেন্টের দিক থেকেও লাইফের ফুল যে স্যাটিসফ্যাকশন, যে আমি কর্মক্ষেত্রে, এডুকেশন ক্ষেত্রে, স্বাস্থ্যের দিক থেকে, এন্টারটেনমেন্টের দিক থেকে, পুরোপুরি রিলিজিয়াস দিক থেকে, পুরোপুরি যা যা আমি করতে চাই জীবনে একজন সাধারণ মানুষ হিসাবে পুরোপুরি করতে চাই। তার মানে স্টেজ 5 ক্রনিক কিডনি ডিজিজ যদি কিওরের কথা বলি, তাহলে সেটা ট্রান্সপ্লান্ট। স্টেজ 5 ক্রনিক কিডনি ডিজিজেও এসেও আমি যদি লম্বা লাইফের কথা বলি, তাহলে সেটা ডায়ালিসিস। দুটোই উইন উইন সিচুয়েশন।
কিন্তু ট্রান্সপ্লান্ট অবভিয়াসলি এই অ্যাডভান্টেজগুলো আপনাকে দিচ্ছে যে ওভারঅল লাইফ স্প্যান আরও বেটার, কোয়ালিটি অফ লাইফ ডেফিনেটলি আরও বেটার। আচ্ছা, আ আপনি ট্রান্সপ্লান্টের লাইফ তো অনেক বেটার, সেটা আমরা বুঝলাম। কিন্তু অনেকে বলেন যে যাদের একবার কিডনি ট্রান্সপ্লান্ট হয়, তাদের অনেকগুলো রেস্ট্রিকশন থাকে। মানে তাদের আলাদা বাথরুম দিতে হয়, তাদের খাবার-দাবারের জায়গা আলাদা রাখতে হয় এবং বাইরে বেরোলেও তাকে মাস্ক থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু রেস্ট্রিকশন থাকে। তো সেক্ষেত্রে কি তাদের অসুবিধা হয় না? দেখুন ট্রান্সপ্লান্টে ইনফেকশন বেশি হয়, এটা নিয়ে কোনো হুম, ডাউট নেই। হুম, কারণ কিডনিটা তো নিজের নয়, অন্য হুম, কারোর হুম, কিডনি। আমাদের বডি সেই কিডনিটাকে অ্যাকসেপ্ট করে না। তো আমরা ওষুধ দিয়ে বডির ইমিউনিটিটাকে কম রেখে কিডনিটাকে বডিতে ম্যাচ করিয়ে রাখি। হুম। তো সেই ইমিউনোসাপ্রেসিভ ওষুধের অল্প কিছু সাইড এফেক্ট হচ্ছে, তাকে ডাক্তাররা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে রাখেন। আরেকটা সাইড এফেক্ট হচ্ছে অন্যান্য ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। তো আমরা কোভিডের সময় থেকে জানি, একটা কথা শিখেছি হুম, হুম, আমরা, হুম, ইউনিভার্সাল প্রিকশন। ইউনিভার্সাল প্রিকশন মানে রেসপিরেটরি ইনফেকশন আটকানো, মাস্ক হুম, হুম, পরে হুম। এবং হাত ধোয়া। ধোঁয়া, হ্যাঁ। হাত থেকে যে ইনফেকশন গুলো হুম, হুম, হুম। হচ্ছে সেটা আটকানো। বেসিক এই দুটো হাইজিন। ১ম ৩ টে মাস ইমিউনোসাপ্রেশনটা খুব হাই থাকে। তখন আমরা পেশেন্টকে বলি, একটু ঘরের মধ্যে থাকুন। বাড়ির মধ্যে যেখানে খুশি আপনি চলাফেরা করেন করুন। বাইরে আপাতত বেরোবেন না। ছাদে যান, বাড়ির সামনে যদি ভোরবেলায় বেরিয়ে রাস্তায় হাঁটতে চান করুন, ক্রাউডেড প্লেসে যাবেন না। ১ম ৩ মাসের পর থেকে ইমিউনোসাপ্রেশন এর এফেক্টটা কমিয়ে দেওয়া হয়। আস্তে, আস্তে আচ্ছা। কমিয়ে দেওয়া হয়। তখন পেশেন্টকে সারাউন্ডিং এর সঙ্গে আরো বেশি ইন্টারেক্ট করতে দেওয়া হয়। ১ম ৩ মাসের পর থেকে বেশিরভাগ মানুষ নিজের অফিস জায়গায় গিয়ে অফিস করেন। ওয়ার্ক ফ্রম হোমও আমরা করতে বলি না। বেশিরভাগ মানুষ। হুম। এরকম অনেক মানুষ আছেন। আমি এরকম পার্সোনালি চিনি, এরকম খুব সাকসেসফুল সুপ্রিম কোর্টের লয়ার যা আছেন, এরকম যারা এতদিন পর্যন্ত মামলা করে এসছেন, সিকেডি হলো, লাইফটা একটা খুব বাজে জায়গায় চলে এলো। ট্রান্সপ্লান্ট করে ট্রান্সপ্লান্টের ৬ থেকে ৮ মাসের মধ্যে তিনি আবার কলকাতা থেকে দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন। ওহ মাই গড! তাহলে তো মানে এর থেকে ভালো আর কি হতে পারে? যে কিছুই হতে লোকটা পারে না। মানে একদম তার লাইফটা যে যিনি রেস্ট্রিক্টেড করে ফেলেছিলেন, তিনি একদম। আবার তার পুরনো জীবনে পুরনো ফিরে গেলেন। জীবনে ফিরে গেছেন। আমরা এরকম অনেক ভ্যাকসিনের কথা জানি যেগুলো বেশ কিছু রোগ প্রতিরোধ করে। তো সেই মানে এই রোগগুলো থেকে বাঁচতে এই ধরনের পেশেন্টরা কি এই ধরনের ভ্যাকসিন নিতে পারে? এবং যদি নিতে পারে তাহলে কোন, কোন ভ্যাকসিন গুলো এই সিকেডি রোগীদের জন্য ভীষণ, ভীষণ ইম্পোর্টেন্ট? আমরা এতক্ষণ ধরে যে হুম, আলোচনা করছিলাম হুম, যে স্টেজ 1 থেকে স্টেজ 5 অবধি হুম, হুম, জিএফআরটা আস্তে, নেমে হুম, যাচ্ছে। আমরা যদি একটা গ্রাফ চিন্তা করি, একটা স্ট্রেইট হুম, লাইনের মতো ধীরে, একটা স্লোপে নেমে যাচ্ছে। এরকম বাস্তবে হয় না অনেক সময়। তার কারণ আমাদের প্রত্যেকেরই ইন্টারকারেন্ট ইলনেস হয়। ইন্টারকারেন্ট ইলনেস মানে সিজনাল ফ্লু, হুম, ঠান্ডা লাগলো, জ্বর হলো, সর্দি হলো, হুম, ফুড পয়জনিং হয়ে গেল। হুম। ফুড পয়জনিং হলে ডায়রিয়া হলো, ভমিটিং হলো। এর প্রত্যেকটা কিডনির জিএফআরটাকে লস করিয়ে দেয় আচ্ছা। আর্লি। মানে এই গ্রাফের মধ্যে ইন্টারাপশন হয়ে যায়। যেমন স্ট্রেট গ্রাফটা হুম। যেন সিঁড়ির মতো হঠাৎ হঠাৎ করে এক করে ধাপ নেমে নিচে গেল। নেমে গেল একটা ইনফেকশনে। কোভিডের সময় আমরা প্রচুর দেখেছি এরকম। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এখন, এখনো রেগুলার দেখছি যে মানুষের ক্রিয়েটিনিন ছিল ১.৫, একটা ইনফ্লুয়েঞ্জা হলো ৪ হয়ে গেল। ৪ থেকে কমে আর ১.৫ হলো না। পুরোপুরি সেরে গেলেও ওই ৪ টা কমে ২.৫ বা ৩ হলো, ১.৫ আর হলো না। নিউমোনিয়া হলো কারোর একটা, একটু সিরিয়াস আইসিইউতে চলে গেলেন, তার ক্রিয়েটিনিন বেড়ে ৬ হয়ে গেল, মাঝখানে একটা ডায়ালিসিস লেগে গেল। কিছুতেই কমে আর ১.৫ এলো না। এগুলো ইন্টারকারেন্ট ইলনেস। এগুলোর থেকে দূরে থাকতে হবে। তার জন্য যেমন ইউনিভার্সাল প্রিকশন আছে, তেমন অ্যাডাল্ট ভ্যাকসিনেশনও আছে। অ্যাডাল্ট ভ্যাকসিনেশন যেকোনো স্টেজের সিকেডিকে, ইভেন সিকেডি না হলেও ডায়াবেটিস পেশেন্টদেরও ইন্ডিকেটেড। তা সেটা কি? সিজনাল ডিজিজ যেগুলো, যেমন ইনফ্লুয়েঞ্জা, ফ্লু এর ভ্যাকসিন প্রতি বছর নিতে হয়। ফ্লু ভ্যাকসিন। হুম, এর মধ্যে ইনক্লুডেড থাকে H1N1, যেটা আমরা শুনেছি যে একটু সিভিয়ার হুম, ফ্লু, হুম, সোয়াইন হুম, ফ্লু, এভিয়ান ফ্লু হুম, যেগুলো হয়, হুম, এগুলো ইনক্লুডেড থাকে। প্রত্যেক বছর নতুন স্ট্রেন বেরোয় ভ্যাকসিনের, হুম, হুম। ইনক্লুডেড হয়। ইনফ্লুয়েঞ্জা খুব মিউটেশন হয়। আজকে এইটা, পরের বছর এইটা। তো সেই অনুযায়ী প্রতি বছর নতুন ভ্যাকসিন বেরোয়, সেটা নিয়ে নিতে হবে। ১ বছর পর্যন্ত এটা একটা প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি দেয়।
এছাড়া আরেকটা কমন হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া অনেক অর্গানিজম নিয়ে হয়। হুম। কমিউনিটিতে যে নিউমোনিয়া হয় সেটা হাসপাতালের নিউমোনিয়ার থেকে আলাদা। তার অন্যতম প্রধান অর্গানিজম হচ্ছে নিউমোকক্কাস বলে একটা ব্যাকটেরিয়া। সেই নিউমোকক্কাসের জন্য ভ্যাকসিনেশন আছে, খুব ভালো। আগেকার দিনে ২ রকম ভ্যাকসিন নিতে হতো। হুম। এখনকার দিনে একটাই ভ্যাকসিনেশন নিতে হয়, সেটা লাইফ টাইম থাকে। আচ্ছা। আরেকটা ভীষণ ইম্পোর্টেন্ট হচ্ছে ব্লাড বর্ন ডিজিজ, যেগুলো ডায়ালিসিস পেশেন্টদের হতে পারে। যদি পরিষ্কার পরিচ্ছন্নতা ডায়ালিসিস সেন্টারে না হয়, তাহলে একজন পেশেন্টের থেকে অন্যজন পেশেন্টের ডায়ালিসিস ব্লাড বর্ন ডিজিজগুলো হতে পারে। সেগুলো কি, কি? হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং এইচআইভি। এর মধ্যে হেপাটাইটিস বি এর প্রেভালেন্সটা সবচেয়ে বেশি। সিও আছে, হুম, এইচআইভি খুব কম হুম, হয়। হুম, তো হেপাটাইটিস বি, সি আর এইচআইভির মধ্যে একমাত্র হেপাটাইটিস বিটা ভ্যাকসিন প্রিভেন্টেবল। আজকাল ছোটবেলাতেও হেপাটাইটিস হুম। বি ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু তার ইমিউনিটি ক্ষমতা কিন্তু এত বেশি বয়স অবধি থাকে না, এবং আমরা জানি ক্রনিক কিডনি ডিজিজ এমনিতেই একটা ইমিউনোসাপ্রেস স্টেট। তাহলে ক্রনিক কিডনি ডিজিজ ডায়াগনোসিস হওয়ার সঙ্গে সঙ্গেই ডাক্তারবাবুর কাছে গিয়ে বা ডাক্তারবাবুকে হেপাটাইটিস বির ভ্যাকসিনেশনটা শুরু করতে হবে। এবার আমরা যেটা জানতে চাইবো যে ৭ টা সিম্পল স্টেপ, যে স্টেপের মাধ্যমে আমি আমার কিডনিকে সুস্থ রাখবো এবং ভবিষ্যতে যাতে আমায় ডায়ালিসিস বা আ ট্রান্সপ্লান্টের মতন জায়গায় যেন আমি না পৌঁছতে হয়। গোল্ডেন রুল বলি আমরা হুম, এগুলো। সিম্পল স্টেপ কিন্তু তার ভ্যালু শোনার মতো আরকি। সুগারটাকে সিরিয়াসলি কন্ট্রোল করব। HbA1c টার্গেট, যা টার্গেট ডাক্তারবাবু দিচ্ছেন, একেকটা জায়গায় একেক রকম টার্গেট, বয়স্ক মানুষের একরকম। ওভারঅল 7.5 এর নিচে রাখবো HbA1c। ফাস্টিং একদিন ভালো হলো, পিপি একদিন ভালো হলো, এটা নয়। ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখবো। কিডনি রোগীদের জন্য ব্লাড প্রেশার কন্ট্রোলের টার্গেট 130/70। বেশিরভাগ সময় 130/70 ব্লাড প্রেশার হতে হবে। আমার ব্লাড প্রেশার 150/80 আছে, হবে না। 130/70 স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে। ৩ নম্বর হচ্ছে, আমি যদি রিস্ক ফ্যাক্টর গুলো বলেছি আমি, সেগুলো থাকলে আর্লি স্ক্রিনিং করব। স্ক্রিনিং করে স্টেজ 1 এ ধরা পড়লে আমার পক্ষে অনেক সুবিধা। ৪ নম্বর, আমি সিগারেট খাবো না। ইমিডিয়েটলি স্মোকিং বন্ধ করব। ৫ নম্বর হচ্ছে যে, নরমালি কিডনি ডিজিজ ডিটেক্ট হলেও যদি ডাক্তারবাবু না বলেন, জল কমাবো না। জল প্রচুর পরিমাণে খাবো। আমরা গ্রীষ্মপ্রধান দেশ, আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। কিডনিতে জল না গেলে, বডি ডিহাইড্রেটেড হয়ে গেলে কিডনি ইমিডিয়েটলি কাজ করা বন্ধ করে দেয়। ওভার দ্য কাউন্টার মেডিসিন উইথআউট প্রেসক্রিপশন খাবো না। আমি ২ দিন আগেও আমার মেয়ের জন্য একটি ব্যান্ড-এড কিনতে গিয়ে একটা ওষুধের দোকানে ঢুকেছি। আমার কাছে সঙ্গে সঙ্গে আমারই চোখে পড়ল যে, একজন দম্পতি এসে ওষুধের দোকানে বললেন, ওরা জানে না আমি হুম, হুম, ডাক্তার। হুম। ওষুধের দোকানে বললেন, "ডাক্তারবাবু, আমার ১৬ বছরের ছেলেটি ফুটবল খেলতে গিয়ে পা মচকে গেছে, একটা ব্যথার ওষুধ দিন।" উনি সঙ্গে সঙ্গে একটা ভয়ংকর রকম ব্যথার ওষুধ দিয়ে দিলেন। আমি জানি এই ওষুধটা ৭ দিন খেলে কিডনির উপর এফেক্ট হবে। ওহ সুতরাং মাই ওভার দ্য গড! কাউন্টার ওষুধ নেব না। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে, যেকোনো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে ওষুধ খাবো। সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজের মধ্যে কিছু না কিছু এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। একটু হাঁটা, একটু সাইকেল চালানো। যারা গ্রামে সাইকেল চালান তাদের এই হ্যাবিটটা অত্যন্ত ভালো। ভীষণ রকম হুম, ভালো। হুম। সাইকেল চালাচ্ছেন তারা চালান সাইকেল। একটু হাঁটা, সাইকেল চালানো, যারা সুইমিং করতে পারছেন তাদের সুইমিং করা। এগুলো দিস গোজ আ লং ওয়ে ইন প্রিভেন্টিং কিডনি ডিজিজ। তো এই কটা রুল মোটামুটি মাথায় রাখতে পারলে ডায়ালিসিসের দিন চোখে দেখতে হবে না। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। আহ কিডনি সম্পর্কে বা কিডনির রোগ সম্পর্কে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আমি ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে রাখলাম। আপনারা সেখানে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।